আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কোনো আইনজীবীকে এনে আপনাদেরকে বিভিন্ন আইন সম্পর্কে মতামত দিয়ে থাকেন। বরাবরের মতো এবারও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দেনমোহর ও ভরণপোষণ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। আর এ বিষয়ে আমার সাথে আজকে মতামত দিতে এসেছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিভোর্স ও ভরণপোষণ। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ডিভোর্সের যে বিষয়টি, এটা কিভাবে উৎপত্তি হয়েছে এবং এর যদি মূল কারণগুলো একটু ব্যাখ্যা করবেন আমাদের মাঝে। অ্যাকচুয়ালি ডিভোর্সের বিষয়টা তো আসলে কারোই কাম্য নয়। কিন্তু যখন আমরা পারিবারিকভাবে একে অন্যের সাথে একটা বন্ডিং না হয় বা কোনো কারণে সম্পর্কটা টেকানো একেবারে কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে ২ পক্ষের থেকে যে কোনো এক পক্ষ আমরা এই ডিসিশনটা নিয়ে থাকি। সো আমাদের ধর্মীয়ভাবেও ডিভোর্সের বিধানটাকে যদিও খুব এটাকে একটা নিকৃষ্ট ইয়েতে ফেলানো হয়েছে যে এটা যেন আমরা না করি। বিভিন্নভাবে এটাকে রিফিউজ করা হয়েছে, ডিসকারেজ করা হয়েছে। কিন্তু তারপরেও এখন আমাদের সামাজিক প্রেক্ষাপটের কারণে বা বিভিন্ন আ কারণে এই পদক্ষেপটা নিতে হয়। সেক্ষেত্রে আমাদের আইনি পদক্ষেপ হচ্ছে যে আপনি যেকোনো পক্ষ যদি ডিভোর্স দিতে চায়, সেক্ষেত্রে ২ টা পন্থা রয়েছে। একটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, আরেকটা হচ্ছে আইনি পন্থায় নোটিশের মাধ্যমে। সেক্ষেত্রে ৯০ দিন একটা প্রসেসিং থাকছে। ৯০ দিনে আপনি যদি নোটিশ প্রদান করেন, যেকোনো এক পক্ষ যদি কাউকে নোটিশ দেয়, সেক্ষেত্রে তাকে পরপর ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেই ৯০ দিনের মাঝখানে যদি অপোজিট পার্টি তাকে কোনো কারণে আ সেই বিষয়ে মিউচুয়াল করতে চায়, সেক্ষেত্রে সে যদি কোনো বাধা প্রদান করে বা আ কোর্টের মাধ্যমে পারিবারিক আদালতের মাধ্যমে সে যদি তার দাম্পত্য জীবনটাকে পুনরুদ্ধার করতে চায়, সেক্ষেত্রে সে দাম্পত্য পুনরুদ্ধারের মামলাও করতে পারে সিভিল কোর্টে, পারিবারিক কোর্টে। যেহেতু পারিবারিক বিষয়গুলো আমরা একটা সিভিল মামলায় ধরে থাকি এগুলো। তো সেক্ষেত্রে আপনারা পারিবারিক আদালতে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করলে সেটাকে আ বাধা ক্রিয়েট করা যায় এবং আরেকটু সময় বাড়ানো যায়। যখন আপনি যে পক্ষ দাম্পত্য পুনরুদ্ধার মামলা করবে, তিনি পুনরায় আবার ৯০ দিনের একটা সময় পাবে। তো এইভাবে আসলে ডিভোর্সের কার্যক্রমটা হয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানি যে একজনের সাথে তো বিবাহ হলো। বিবাহের পরে হয়তো বনিবনা না হলে তো ডিভোর্সের বিষয়টি চলে আসে। এখন এটার কি এরকম কি কোনো ক্ষেত্র আছে যে বিবাহ হলো, কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় তার সাথে মিলছে না। সেই নির্দিষ্ট একটি তারিখের মধ্যে তাকে ডিভোর্স দিতে হবে। এরকম কি কোনো আইন আছে কিনা? নাকি তার সাথে যখন আমার বনিবনা হবে না, এনিটাইম আমি ডিভোর্স দিতে পারবো? এটা কি কোনো আইনগত কোনো বাধা আছে? না, আইনগত বাধা এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি বিয়ে এমনও আছে যে বিয়ে আজকে হয়েছে, আপনি চাইলে কালকেও তাকে ডিভোর্স দিতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে বললাম যে যদি কোনো কারণে বনিবনা না হয় বা কোনো কারণে যদি মনে হচ্ছে যে আপনার সাংসারিক বন্ধনে থাকতে পারছে না, সেক্ষেত্রে ২ টা পন্থা। একটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে একদিনের মাধ্যমে সালিশ বৈঠক বা পারিবারিকভাবে এটা মিউচুয়ালি ডিভোর্স দেয়া সম্ভব। আর যদি এটা পেপার ওয়েতে যেতে চায় কেউ আইনগতভাবে, সেক্ষেত্রে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। মানে সেটা হলো যে ডিভোর্স যখন দিবে, মানে তার থেকে ৯০ দিন হ্যাঁ, অতিক্রম হলে তারপরে ৯০ দিন কার্যকর হবে। অতিক্রম হতে হবে। নোটিশ প্রদানের পর তাকে ৯০ দিন অতিক্রম হওয়ার পরে সেই ডিভোর্সটি আ মানে কার্যকর হবে। কার্যকর হবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে ডিভোর্সের যে বিষয়টি যে আপনি বললেন যে ৯০ দিন অতিক্রম হওয়ার পর, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ওই যে সন্তান জন্মগ্রহণের একটা বিষয় আছে।
মানে তার সাংসারিক লাইফ ১ বছর বা ১.৫ বছর। তার মাঝে তার মানে সন্তান হয়তো জন্মগ্রহণ করেছে বা বয়স ২ মাস বা তার যেটাকে বলে এখনো সন্তান জন্মগ্রহণের পর্যায়ে আছে। সেক্ষেত্রে কি ডিভোর্সের বিষয়টি কিভাবে মানে গণ্য হবে? প্রথমেই আসি যে যদি সে গর্ভাবস্থায় থাকে। গর্ভাবস্থায় থাকলে ডিভোর্স কখনো হয় না। যতদিন পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হবে। এ পৃথিবীর আলো না দেবে ততদিন পর্যন্ত ডিভোর্সের কার্যক্রম স্থগিত থাকবে। যদি হাসব্যান্ড ওই মুহূর্তে তাকে ডিভোর্স দেয় বা স্ত্রীও চায়, সেক্ষেত্রে নোটিশ যদি দিয়ে থাকে সেটা ওই অবস্থায় পেন্ডিং থাকবে এটা। যেদিন সন্তান তার ভূমিষ্ঠ হবে ওইদিন থেকে সেটা আবার নতুন করে প্রসেসিং শুরু করতে হবে। তো এই গেল একটা বিষয়। আর যদি সন্তান থাকে তার, সেক্ষেত্রে আম যদি ডিভোর্স হয়, ডিভোর্সের পরবর্তী বিষয়টা যেটা চলে আসে সেটা হলো সন্তান কার কাছে থাকবে বা সন্তানের ভরণ-পোষণটা কে দিবে? সেক্ষেত্রে ২ টা বিষয়। যদি এমন হয় যে সন্তানকে মাই রাখতে চাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে যেটা হয় মা তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়। কিন্তু এখানে যে বিষয়টা থাকে ভরণ-পোষণের, ভরণ-পোষণের বিষয়টা অবশ্যই এটা পিতার উপরে ম্যান্ডেটরি। এখানে অন্য কোনো ওয়ে নাই। এটা অবশ্যই তাকে পালন করতে হবে। সে ডিভোর্স হওয়ার পরবর্তী সময়ে তার সন্তানের যত রকমের আর্থিক আ সহযোগিতা, ফ্যাসিলিটি বা ভরণ-পোষণ যেটাই বলেন না কেন সেটা তাকেই বেয়ার করতে হবে। এটা তার জন্য বাধ্যতামূলক। কিন্তু আ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মায়েরাও অনেক মায়েরা আছে যে তারা ক্যাপেবল। তার সন্তানের ভরণ-পোষণ বেয়ার করতে সে ক্যাপেবল। হ্যাঁ, সেও নিতে পারে, ভরণ-পোষণ নিতে পারে। বাট এটা ম্যান্ডেটরি না তার জন্য। এটা সে নিতে পারে তার ইচ্ছার উপরে। সে যদি ইচ্ছা করে তার বাচ্চার ভরণ-পোষণ সে লালন-পালন করতে পারে। আর আ এখানে বাচ্চা কার কাছে থাকবে কাস্টডির যদি বিষয়টা থাকে সেখানে ২ টা বিষয় থাকে ছেলে এবং মেয়ে। ছেলেদের জন্য আ তাকে সাবালক হওয়া পর্যন্ত আমরা যেটা ধরি ৭ বছর বয়স। এই পর্যন্ত একটা ছেলে তার মায়ের দায়িত্বে থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে ধরা হয় ১৮ বছর। এই পর্যন্ত সে মায়ের কাস্টাডিতে থাকবে। এখানে আ বাবা চাইলেই তাকে নিতে পারবে না বা আ কিন্তু বাবা তাকে দেখতে পারবে। তার সঙ্গে অবশ্যই দেখা সাক্ষাৎ করতে বা বাচ্চা যার কাছেই থাকুক না কেন অপোজিট পার্টির একটা দেখা সাক্ষাৎ করার অনুমতি সে অবশ্যই পাবে। এটা যদি সে পারিবারিকভাবে মিউচুয়ালি নিয়ে থাকে সেটাও ওকে। আবার যদি আ কোর্ট এর মাধ্যমে হয় সেটাও তারা একটা আ ওইভাবে ডেট ফিক্স করে নিতে পারে যে এতদিন পর এভাবে তারা দেখা করবে। এই হলো বিষয়। আর আরেকটা কোয়েশ্চেন যেটা করলেন যে আ বাচ্চার ভরণ-পোষণ সেটা তো বললাম যে ভরণ-পোষণের বিষয়টা বাবাকেই মেইনটেইন করতে হবে আমি। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই আপনার কাছে। যে ডিভোর্সের যে বিষয়টি যে আপনি বলেন যে মানে বাচ্চা জন্ম হওয়ার আগে এবং পরের বিষয়টি। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আপনি যেটা বললেন যে সন্তান তো আপনার মানে মার কাছেই হয়তো মানে থাকে তার যখন মানে সাবালক না হওয়া পর্যন্ত। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে অনেক প্রবলেম ফেসে পড়তে হয়। মানে বাবা সন্তানকে নেওয়ার জন্য খুব করে। অনেক ক্ষেত্রে আমি যতটুকু জানি এগুলো নিয়ে কিন্তু অনেক সময় আদালতে গার্ডিয়ানশিপেরও একটা মামলার বিষয় চলে আসে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে গার্ডিয়ানশিপ যে মামলার বিষয়টি আসে, ওই ক্ষেত্রে মানে ওটা কে করতে পারবে? মা করতে পারবে না বাবা করতে পারবে? মানে এটা কি ডিভোর্সের পরে করা যাবে? হ্যাঁ, ডিভোর্সের পরে করা যাবে। কিন্তু ওই যে বললাম যে ছেলে এবং মেয়ে ২ জনেরই একটা বয়স সীমা আছে। সেই সময় পর্যন্ত তারা মায়ের তত্ত্বাবধানে থাকতে পারবে এবং বাকিটা সময় সে বাবার কাছে চাইলে যেতে পারবে। এর মধ্যে বাবা যদি তাকে চায়, হ্যাঁ, সে চাইতে পারবে। তার চাইতে কোনো দোষ নাই। সে তার অবশ্যই তার সন্তানের কাস্টাডি তার আদালতের কাছে চাইতে পারে। সেক্ষেত্রে কোর্ট যেটা দেখে যে আসলে সন্তানটা কার কাছে বেশি সেফ আছে। এখানে সেফটির বিষয়টা কোর্ট আগে বিবেচনা করে। যে একটা মেয়ে বিশেষ করে মেয়ে বাচ্চারা সাধারণত মায়ের কাছেই সেফ থাকে বেশি। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি যদি মার আ পরবর্তী কোনো বিয়ে না হয় বা পরবর্তী বিয়ে হলে সেক্ষেত্রে তার যে পরিবার, তার যে সেকেন্ড হাসব্যান্ড, তার যে সেকেন্ড সংসারের যে পরিবেশ সেটা ওই বাচ্চার জন্য কতটুকু
আম মানানসই এবং কতটুকু তার জন্য সেফ সেই বিষয়গুলো আসলে কোর্ট বিবেচনা করে। তো যখনই এই ধরনের প্রশ্ন কোর্টের সম্মুখীন হয় তখন কোর্ট দুজনের এই বিষয়গুলো দেখে যে আসলে বাচ্চাটা সেফ কার কাছে। সেক্ষেত্রে কোর্ট যার কাছে সেফটি মনে করে বিবেচনায় তাকেই দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মাই প্রাধান্য পেয়ে থাকে। কারণ হচ্ছে আ মার কাছেই মেয়ে বাচ্চারা সাধারণত সেফ থাকে বেশি। তো কোর্ট সেই দিকেই বিবেচনা করে বেশি। আচ্ছা, এবার আমি ডিভোর্সের ব্যাপারে আরেকটি বিষয় জানি আপনার কাছ থেকে যে, আপনি তো বললেন যে ডিভোর্সে যে ২ টি বিষয়। একটা হলো ওই যে মানে হাসব্যান্ড ওয়াইফের সাথে যদি বনিবনা না হয় অনেক সময় যেটাকে বলি আমরা মিউচুয়াল ভাবে যে তালাক দেয়, মানে যেটাকে বলি যে আমরা বিবাহ বিচ্ছেদের যে খোলা তালাক। এখন খোলা তালাক তো দেয় ২ জন মানে কাজীর সম্মুখে বা অ্যাডভোকেটের মাধ্যমে। আর আরেকটা বিষয় যে আসি যে অনেক সময় যে একতরফা যে একটা তালাক দেওয়া হয়। এখন ওই সিস্টেমটা কিভাবে যদি আপনাকে বলতেন? একতরফা তালাকের সিস্টেমটা কি? আর খোলা তালাকের সিস্টেমটা কি? খোলা তালাক হচ্ছে সালিশ বা বৈঠক বা ফ্যামিলির যেকোনো পার্সনের সামনে। এখানে আমাদের বিয়ে এবং তালাকের ২ টা বিষয় তো আসলে বলা হয়েছে যে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা সাক্ষী থাকলে এনাফ। তো সেই ক্ষেত্রে আপনি পারিবারিকভাবে সেই পর্যায়েও যদি এরকম হয় যে হ্যাঁ ২ জন পুরুষ এবং ১ জন মহিলা সাক্ষী আছে, পারিবারিকভাবে তারা বসে বিষয়টা মিউচুয়ালি করতে পারে। বা কেউ যদি কাজের মাধ্যমে এখানে সালিশ বৈঠকের মাধ্যমে আ পরিবারের আত্মীয়স্বজন, মুরুব্বি বা এখানে গণ্যমান্য যেকোনো ব্যক্তিবর্গের সামনে তারা মিউচুয়ালি এটা করতে পারে। এটা একদিনের মাধ্যমেই সম্ভব। এটা একদিনে ওখানে হয়তোবা লিখিত একটা আ আ ডকুমেন্টারি থাকতে পারে সবার সম্মুখে সাক্ষ্য নিয়ে। এই এতটুকুই এনাফ। দেনমোহরের বিষয়টাও ওখানে থাকে। যদি ওই মুহূর্তে ওইখানেই ক্লিয়ারেন্স থাকে, ক্লিয়ার করে দেয় বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আসে যে হয়তোবা ধরেন ৳২,০০,০০০ দেনমোহর আছে। সেক্ষেত্রে মিউচুয়ালি যদি তারা যেভাবে দিয়ে মিউচুয়াল করতে পারে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেয়ে যদি বলে যে, "আমার কোনো টাকার দরকার নাই, ইটস ওকে।" আবার যদি বলে যে, "না, আমাকে এত টাকা দিতে হবে," সেক্ষেত্রে যত টাকা তার দেনমোহর উল্লেখ আছে, সেই পরিমাণেই তাকে দিতে হবে। এই বিষয়গুলো মিউচুয়ালি ওই বৈঠকেই তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমাধান করে থাকে। আর একতরফা ডিভোর্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আ এখানে কয়েকটা বিষয় আছে। অনেকেই একতরফাভাবে ডিভোর্স দেওয়ার পক্ষে আ সময় অপর পক্ষকে জানায় না। বিষয়টা না জানিয়ে দেয় অনেকে। যেমন হয়তোবা আ দিল ডিভোর্স কিন্তু হাসব্যান্ড হয়তোবা স্ত্রীকে দিল, স্ত্রী জানে না। সেক্ষেত্রে সে তো অ ভাবে যে এর মাঝে যদি সে জেনে যায় তাহলে সে একটা পদক্ষেপ নিতে পারে। এইজন্য অপরপক্ষ অনেক সময় এই পন্থাটা অবলম্বন করে যে তাকে জানায় না। এমনভাবে ডিভোর্সটা সে নোটিশটা পাঠায় যেন সে জানতে পারে ৯০ দিন পরে। এ ধরনের সিচুয়েশন আমাদের কাছে অনেক সময় আসে যে আমি তো ম্যাডাম আমি তো নোটিস পাই নাই। আমি তো জানি না। আমি তো পেলামই ৯০ দিন পরে। সেক্ষেত্রে আসলে খুব একটা সলিউশন আর থাকে না করার আইনগতভাবে। তারপরেও যদি কেউ এই ডিভোর্স নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে তার সিভিল আ মামলায় সে যেতে পারে। সিভিল মামলায় যেয়ে এবং যেই আ ডিভোর্স নোটিসে যে বিষয়গুলো উল্লেখ করে তার হাসব্যান্ড তাকে ডিভোর্স দিচ্ছে বা স্ত্রী হাসব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে, সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে সে সিভিল মোকদ্দমায় যেতে পারে। তো সেক্ষেত্রে বিষয়টা আ যদিও একটু টাফ প্রমাণ করা। কারণ অলরেডি ৯০ দিন পার হয়ে গেলে এই বিষয়গুলো সলিউশনটা কমই পাওয়া যায়। তবে যদি এক পক্ষ ডিভোর্স দেওয়ার পরে সে জানলো, মনে করেন ৩ দিন পরে, ১ সপ্তাহ পরে, ১৫ দিন পরে সে জেনে গেল, নোটিশটা পেয়ে গেল, সে রিসিভ করলো এবং সেই মুহূর্তে সে চাইলো যে, "না, আমি ডিভোর্স চাই না।" ধরেন হাসব্যান্ড ডিভোর্স দিল বাট স্ত্রী চাচ্ছে না। সেক্ষেত্রে স্ত্রী তা পারিবারিক আদালতে দাম্পত্য পুনরুদ্ধারের একটা মামলা করতে পারবে। মানে এটা হাসব্যান্ড অথবা ওয়াইফ যে কেউ যে করতে কেউ পারে। করতে পারবে। হাসব্যান্ড অথবা ওয়াইফ যে কেউ দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করতে পারবে এবং যখনই সে দাম্পত্য পুনরুদ্ধার মামলাটা যেদিন করবে সে, ওইদিন থেকে এই যে 90 ডেজ এর যে একটা কার্যক্রম সেটা ওই মুহূর্তেই স্টপ হয়ে যাবে। মানে ওই ৯০ দিনের আগে করতে হবে। কাউন্টিং টা না ৯০ দিন হ্যাঁ, আগেই করতে হবে। ৯০ দিনের আগে বলতে ৯০ দিনের ভিতরে আরকি।
তা আমরা তো মনে করেন আজকে ডিভোর্স সে নোটিশটা দিয়েছে, তার থেকে ৯০ দিন কাউন্ট করা হচ্ছে। তো এর মধ্যে হয়তো ১৫ দিন পরে বা ১ মাস পরে সে এই পারিবারিক আদালতে দাম্পত্য পুনরুদ্ধারের মামলাটি ফাইলিং করলো এবং যেদিন মামলাটি ফাইলিং হলো সেদিন থেকেই ওই যে ৯০ দিনের কাউন্টিংটা, এই যে ১ মাস চলে গেল, বাকি আছে আরো ৬০ দিন, কিন্তু সেটা ওখানে স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে তাদের মধ্যে একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর বা মামলা চলমান অবস্থায় যতদিন থাকবে ওইটা স্টপ থাকবে। কোর্ট থেকে যখন আরেকটা ডিসিশন আসবে, সেক্ষেত্রে তাদের যদি মিউচুয়াল না হয়, সেক্ষেত্রে ওই এর পরবর্তী থেকে আবার 90 ডেজ কাউন্টিং হবে। এইভাবে দেখা যায় একটা লেংদি সময় তারা পায় মিউচুয়াল করার জন্য। মানে এটা আদালত তাদেরকে একটা সময় দেয়। হ্যাঁ। আচ্ছা, পরের বিষয়ে যাই যে আপনি যেটা বললেন যে মানে ২ ভাবে যে তালাক মানে কার্যকর হয়। এখন আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে মানে যেটাতে মিউচুয়াল তালাক হয় সেটা তো টাকা তো কবে দিবে না দিবে তার যে দেনমোহরে যেই পরিমাণ টাকাটা ওটা তো শোধ করতে হয়। কারণ একতরফা তালাকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু টাকার কথা উল্লেখ থাকে না যে আমি এই টাকাটা ১ লাখ হোক ২ লাখ হোক যেটাই কাবিন হয়েছে। এখন এই টাকাটা আমি কবে দিব? এরকম কিন্তু অনেক সময় তারা ওই যে তালাকনামায় উল্লেখ করে না। কিন্তু সেই ক্ষেত্রে মানে সেই টাকাটা মানে তার যদি মানে স্ত্রীকে সে তালাক দেয় বা স্ত্রী স্বামীকে দেয়, তাহলে কি এটা কি ২ জনের ক্ষেত্রে কার্যকর হবে? মানে আমি জানতে চাচ্ছিলাম যে যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, সে কি দেনমোহরের টাকাটা কি পাওয়ার হকদার নাকি যদি স্ত্রী দেয়? অবশ্যই। এখানে অনেকেরই এই মিসকনসেপ্টটা আছে যে মেয়ে পক্ষ তালাক দিলে দেনমোহর দিতে হয় না বা দেনমোহর সে পাবে না। তো এইজন্য দেখা যায় অনেক হাসব্যান্ডই দেখা যায় এই ধরনের সিচুয়েশনে ওরা ফোর্স করে যে মেয়ে পক্ষ থেকে ডিভোর্সটা আসুক। এমন ধরনের দেখা যায় ওরা নিজেরা ডিভোর্স না দিয়ে সিচুয়েশন এমন ক্রিয়েট করে যেন মেয়ে পক্ষ তাকে ডিভোর্স দেয়। তাদের ধারণা থাকে যে মেয়েরা ডিভোর্স দিলে আমাকে দেনমোহর দিতে হবে। বাট এটা একটা রং কনসেপ্ট। ডিভোর্স যে পক্ষ থেকেই হোক না কেন দেনমোহর হাসব্যান্ডকে ক্লিয়ার করতেই হবে। মানে এটা পাওয়ার হকদার। এটা পাওয়ার সে হকদার। এটা ম্যান্ডেটরি, তাকে করতেই হবে। এখন বিষয়টা হচ্ছে মিউচুয়ালি যদি ডিভোর্স হয়, সেক্ষেত্রে ওই যেটা বললাম সমঝোতার একটা অপশন থাকে। সমঝোতার অপশন থাকে। সেই বৈঠকেই তারা মিউচুয়ালি এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিসাইড করতে পারে যে কে কত টাকা নিবে বা হাসব্যান্ড কত টাকা দিবে। এখানে তার একটা অপশন থাকে। বাট যদি একতরফাভাবে ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর তার অপশন নাই। তখন ওই ডিভোর্সের কমপ্লিট হওয়ার পরে যদি ওয়াইফ ক্লেইম করে যে আমাকে আ আ দেনমোহর দিতে হবে, হাসব্যান্ড দিতে পারবে এবং এই ক্লেইমিংটা সে যেকোনো সময় করতে পারে। যেকোনো সময় সে দাবি করতে পারবে যে আমার ডিভোর্স হয়েছে, আমাকে আ দেনমোহর আমি পাবো, আমাকে দিতে হবে। এবং যতদিন পর্যন্ত সে আরেকটা সেকেন্ড ম্যারেজ না করবে, ততদিন পর্যন্ত সেই ক্লেইম করার হকদার সে থাকবে। সে মামলা করতে পারবে। এটা এই বিষয়ে সে দেনমোহর সরি আম হ্যাঁ, দেনমোহরের জন্য সে মামলা করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি বললেন যে মানে বিবাহ যদি সে না করে সেকেন্ড মানে সেকেন্ড বিবাহর সাথেও কি এটা কি জড়িত কিনা? মানে সেকেন্ড বিবাহ সে করে ফেলল। মানে সেক্ষেত্রে কি সে আগের হাসব্যান্ডের থেকে কি সে ওই টাকাটা কি সে উদ্ধার করতে পারবে না? উদ্ধার করতে পারবে, বাট সেক্ষেত্রে আ তার এখানে বিয়েটা আরেকটা হয়ে গেলে এখানের একটা বাধা সৃষ্টি হয়ে যায়। মামলার বিষয় যে বিষয়গুলো থাকে, এখানে একটা বাধা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ২-৩ মাসের ভিতরেই এই বিষয়টা চলে আসে। যে বলা হয় যে ৩ মাসের মধ্যেই যেন সে এই মামলাটা ফাইলিং করে। বেটার হয় সেটাই। এবং ছেলেপক্ষকেও ওইভাবেই বলা হয়। এবং ওই পর্যায়ে দেখা যায় যে সে পুরো টাকাটা দিতেই বাধ্য থাকে। কারণ ওখানে তো আর মিউচুয়াল এর কোনো অপশন থাকে না। জি, আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলব। তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ছোট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান জানতে চাই। আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হলো ডিভোর্স ও ভরণ-পোষণ। এ সম্পর্কে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, ঢাকা জজ কোর্ট। আচ্ছা, আপনার কাছে যে বিষয়ে ছিলাম বিষয়টি হলো যে একটু আগে যে দেনমোহরের যে বিষয়টি আপনি বললেন।
এখন আপনার কাছে দেনমোহর সম্পর্কে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স দিল কিন্তু ডিভোর্স দেওয়ার যে ৯০ দিন ওটার অতিক্রম হওয়ার আগে বা কিংবা পরে যদি হাসব্যান্ড কিংবা স্ত্রী যেকোনো একজন মানে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ওই টাকার যে ইয়াটা ওটা কিভাবে মানে বন্টন হবে? ওকে। আ এখানে ২ টা বিষয়। যদি ডিভোর্স কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে ওয়াইফ মারা যায় বা হাসব্যান্ড মারা যায়, সেক্ষেত্রে কি হবে? যদি ওয়াইফ মারা যায় সেক্ষেত্রে দেনমোহরের আর কোনো কোয়েশ্চেন থাকে না। কারণ যে ব্যক্তি পাবে সেই তো নাই। এখানে ওখানে ওই বিষয়টা ওখানেই ডিসকাস। যদি তার কোনো ছেলেমেয়ে থাকে এমন না যে সেই ছেলেমেয়ে তার দেনমোহরের হকদার। এইটা না। তো এখানে ওই বিষয়টা ওইখানেই ক্লোজ হয়ে যায়। আর যদি সেক্ষেত্রে এখানে হাসব্যান্ড মারা যায়। হাসব্যান্ড হয়তো ডিভোর্স দিল, কিন্তু ডিভোর্সের দেনমোহর তার ক্লিয়ার হয় নাই। ওই অবস্থায় সে মারা গেল। সেক্ষেত্রে তার যে প্রপার্টি থাকে, প্রপার্টি এখানে আ তার ওয়াইফ থাকা অবস্থায় তো সে তার সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ সন্তান থাকলে আর না থাকলে ৪ ভাগের ১ ভাগ পেত। ঠিক ওই রেশিও তো আর তখন পাবে না। কিন্তু তার দেনমোহরের যে অংশটা সেটা ওইখান থেকে তাকে ওইভাবে কর্তন করে তার যে ইনহেরিটেন্স যারা থাকবে তাদের কাছ থেকে সে ওটা দাবি করতে পারে। আ এটা হলো যদি ডিভোর্স কমপ্লিট হওয়ার পরে মারা যায়। আর যদি ডিভোর্স কমপ্লিট হওয়ার আগেই সে আ তারা দুজনের কেউ মারা যায়। যদি হাসব্যান্ড অথবা ওয়াইফ ৯০ দিন প্রসেসিং অবস্থায় মারা যায়। সেক্ষেত্রে যেটা হবে যে যদি ওয়াইফ মারা যায় ৯০ দিন প্রসেসিং হওয়ার আগেই, সেক্ষেত্রে এই ডিভোর্সটা তো কমপ্লিট হবে না। তখন অ্যাজ এ হাসব্যান্ড ওয়াইফ তারা যেই মারা যাক, যে পক্ষই মারা যাক না কেন, অপর পক্ষের যে সম্পত্তির যে মালিকানা তাদের আ থাকার কথা সেটা তারা পাবে। যেমন যদি তার সন্তান থাকে, স্ত্রী তার হাসব্যান্ডের আর সম্পত্তির ৮ এর ১ অংশ। যদি সন্তান না থাকে তাহলে তার সম্পত্তির ৪ ভাগের ১ অংশ। একইভাবে হাসব্যান্ডও ওয়াইফের সম্পত্তির মালিক হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানি যে অনেক সময় তো মানে বিবাহ যেটা হয় মানে ফ্যামিলির অনুমতি ব্যতীত কিন্তু অনেক সময় বিবাহ করে। এখন অনেক ক্ষেত্রে এগুলো মানে হয়ে আসছে। দেখা যায় অনেক সময় ছেলে-মেয়ের বিবাহ হলো। কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেক সময় যে কাজীর যে রেজিস্ট্রির বিষয়টি আসে, ওটা কিন্তু সম্পূর্ণ হয়নি। কিন্তু ওই যে কোর্টের যে এই বিষয়টা, আমি ওই যে যেটাকে বলি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৳৩০০ কিংবা আদার্স যত টাকার স্ট্যাম্পই ধরেন, ওই স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আমি বিবাহের কাজ সম্পূর্ণ করলাম। কিন্তু আমি কিন্তু কাজীকে দিয়ে রেজিস্ট্রিটা করালাম না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্সের ব্যাপারে দেখা যায় যে অনেক মানে স্ত্রী যাকে বলে স্বামী হাসব্যান্ডের মধ্যে স্ত্রী অনেক সময় তালাক দিতে আসে তখন এসে বলে যে আমার যে কাবিননামাটা নেই বা কাজী দ্বারা তার রেজিস্ট্রি হয়নি। সেক্ষেত্রে তার কাছে শুধু ডকুমেন্টস হিসাবে আছে ওই আপনার যে একটা স্ট্যাম্পে যে একটা একজন অ্যাডভোকেটের মাধ্যমে তার বিবাহটা সম্পূর্ণ হয়েছিল। এই ক্ষেত্রে কি সে মানে ওই যে ডিভোর্স যদি দেয় সেক্ষেত্রে কি মানে ওই কাবিননামা ছাড়া ওই স্ট্যাম্পের মাধ্যমে কি এটা কি কার্যকর হবে কিনা? হবে। কারণ এটা নিয়ে আগে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল বা এই ধরনের মামলা আসলে অনেক প্রবলেম ফেস করতে হতো। তো রিসেন্ট আমাদের হাইকোর্টের একটা রুলস জারি হয়েছে যে সেক্ষেত্রে আসলে কাবিননামা রেজিস্টার্ড যে হতে হবে এমন কোনো কথা নেই। রেজিস্টার ছাড়াও এখন যদি কোনো ধরনের এই ধরনের সিচুয়েশনে যে কোনো কাজের মাধ্যমে হয়তো বিয়ে হয়েছে বা কোনো পারিবারিকভাবে কোনো মৌলভির মাধ্যমে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে যতটুকু তাদের ডকুমেন্টারি থাকে ওইটুকুই যদি সে প্রমাণ করতে পারে অ্যাজ এ হাসব্যান্ড ওয়াইফ, যদি তারা কোনোভাবে প্রুফ করতে পারে যে হ্যাঁ তারা বিবাহিত, তাদের বিয়ে হয়েছে এবং সেখানে যদি কাবিনের বিষয়টা উল্লেখ থাকে যে এত টাকা দেনমোহর, হ্যাঁ, ইটস ওকে। এটা অবশ্যই গ্রান্টেড। আচ্ছা এর পরের বিষয়ে যাই যে আপনি বললেন যেটা যে মানে স্ট্যাম্পের মাধ্যমে যদি আমি করি এটাও মানে গ্রহণযোগ্যতা আছে ডিভোর্সের ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন হলো যে পরবর্তীতে কিন্তু এগুলো নিয়ে অনেক সময় মামলা হয় আদালতে যে আমি দেনমোহরের টাকাটা পাচ্ছি না। তখন কিন্তু আমাকে কিন্তু ওই যে কাবিননামাটা আমি জানি না কি মানে এখন কিন্তু আমাকে কিন্তু ওই যে স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু পারিবারিক আদালতে মামলাটা করতে হচ্ছে। এই ক্ষেত্রে কি আদালত কি মানে মামলাগুলো গ্রহণ করে কিনা? করেন।
মানে এটার যদি প্রসিডিউরটা আমাকে বলতেন, মামলা করার যে সিস্টেমটা। প্রসিডিউর প্রথমত এগুলা আগে কিছুদিন আগে পর্যন্ত এই প্রসিডিউর গুলো ছিল না। কিছুদিন আগে পর্যন্ত দেখা গেছে যে ডিভোর্সের এই মামলাগুলো বা দেনমোহরের মামলাগুলো যখন কোর্টে উঠতো তখন তাকে কাবিননামা অবশ্যই তাকে কাবিননামা সাবমিট করতে হতো। রেজিস্টার্ড কিন্তু কাবিননামা যেটা। বাট এই যে বললাম যে এগুলো এখন আসলে আমাদের সমাজে এত এই ধরনের ঘটনাগুলো বেড়ে গেছে যে অনেক সময় আ আ ছেলে বা মেয়ে বিয়ে করার ক্ষেত্রে এম আ রেজিস্ট্রি পর্যন্ত যায় না বিষয়গুলো। তার আগে হয়তোবা কোনোভাবে তারা বিয়েটা সম্পন্ন করে। তো সেক্ষেত্রে আ বিশেষ করে আমাদের সমাজে মেয়েরা বিভিন্নভাবে এই এই বিষয়গুলোতে প্রবলেম ফেস করে। কারণ কিছুদিন পরে দেখা যায় ছেলের পরিবার বা ছেলে নিজেই এই বিষয়টাকে অস্বীকার করে যে যেহেতু রেজিস্টার্ড না বিষয়টা। তো সেই ক্ষেত্রে মেয়েদের আসলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। তো এটা নিয়ে দেখা গেছে আগে মেয়েরা কোর্টে যেয়ে আম দিনের পর দিন, মাসের পর মাস ঘুরতো, যেগুলোর কোনো সলিউশন ছিল না, তারা প্রুফ করতে পারত না। তো রিসেন্ট যেটা কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা রুলস জারি হয়েছে এই বিষয়ের উপরে বেস করে যে অ্যাকচুয়ালি এই রে কাপ বিয়ের বিষয়টা যদি প্রুফ করা যায় যে হ্যাঁ, বিয়ে হয়েছে, সেক্ষেত্রে সাক্ষী থাকে, সেক্ষেত্রে সামান্যতম এই যে স্ট্যাম্পের মাধ্যমে হোক, কোনো ধরনের ডকুমেন্টারি হোক, সেগুলো যদি দিয়ে তাকে প্রুফ করা যায় যে হ্যাঁ, বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আসলে রেজিস্টার্ড কিন্তু কাবিননামা প্রয়োজন পড়ে না। ওইটাই এনাফ তার জন্য। তো মামলা এখন নিচ্ছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে কাবিননামা ছাড়াও এখন মানে যদি আমার ওই যে স্ট্যাম্পে হ্যাঁ, স্ট্যাম্পটা দিয়ে যে আমার মামলা ওটা এখন আমার প্রমাণ যে তার সাথে তার বিবাহ হয়েছে, ওই ক্ষেত্রে মামলাগুলো এখন সে মানে ওই যে পাই ডিভোর্সের যে বিষয়টি পারিবারিক আদালতে মানে গ্রহণ করছে এবং মামলার বিচারিক কার্যক্রমও এর দ্বারা হচ্ছে। জি, জি। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী বিষয়ে আপনার কাছে আসি যে আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা করছিলাম যে ভরণ-পোষণের যে বিষয়টি। এখন ওই যে বিষয়টি আসে যে ১ম এ তো আপনাকে বলেছিলাম যে জন্মগ্রহণ যদি করে বা না করে। এখন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে অনেক সময় তার ২ ছেলেমেয়ে আসছে, মানে একজনের বয়স ধরেন ৭ আরেকজনের ৫। ওই ক্ষেত্রে কি যদি তাদের মধ্যে ডিভোর্স হয়, মানে আমার কথা হলো তার তো দেনমোহরের টাকা তো সে পাওয়ার রাইট আছেই। এখন যে তার ২ টা পিচ্চি আছে, এখন তাদের ভরণ-পোষণটা মানে কতদিন যাবৎ মানে সে চালিয়ে যাবে? মানে তার হাসব্যান্ডের কথা আমি বলতে চাচ্ছিলাম। এটা বাচ্চা সাবালক হওয়া পর্যন্ত মেয়ের ১৮ বছর পর্যন্ত তাকে এটা চালিয়ে যেতে হবে। এটা বাধ্যতামূলক। আর হচ্ছে ছেলে যদি মার কাছেই থাকে, ছেলেও এরকম আপনি ছেলেদের ধরা হয় ২১ বছর পর্যন্ত। তো ওই ক্ষেত্রেও বাবা তার খরচ চালিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে ওই যে বললাম যে সে চাইলে ৭ বছর পর্যন্ত হচ্ছে মায়ের কাস্টাডি। এরপরে যদি সে তার বাবার কাছে চলে যায় সেক্ষেত্রে তার ভরণ-পোষণ এখানে দেওয়ার প্রশ্ন থাকে না। কিন্তু যদি মার কাছে থাকে তাহলে সে দিয়ে যাবে। আচ্ছা, এটা তো সন্তানদের ভরণ-পোষণের বিষয়টি আসলো। এখন আমি জানতে চাচ্ছি যে তার স্ত্রীর যে ভরণ-পোষণ, অনেক সময় দেখা যায় যে আপনার যে ডিভোর্সের আগের যে অনেক সময় হাসব্যান্ডের সাথে যে ওয়াইফের সাথে যে একটা মনোমালিন্য হয়, ২ জন ২ জায়গায় থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তাদের মধ্যে যোগাযোগ নাই, মানে হঠাৎ ডিভোর্স দিয়ে দিল। এখন তার স্ত্রীর সাথে তার যোগাযোগ নাই মনে করেন প্রায় ১.৫-২ মাস। ১.৫-২ মাস যাবৎ যে যোগাযোগ নেই এবং তারা একসাথে ছিলও না। কিন্তু ডিভোর্সটা দিল আরো ১.৫ মাস পরে। এখন যে এই ১.৫ মাস যে তার স্ত্রীর সাথে সে বসবাস করেনি, ততক্ষণ তো মানে তার স্ত্রী হিসাবে সে গণ্য হবে। কিন্তু আমার কথা হলো এটা কি মানে তার স্ত্রী কি তার কাছে এটা ক্লেম করতে পারে যে ১.৫ মাস সে আমাকে কোনো ভরণ-পোষণ দেয়নি? এই ক্ষেত্রে কি আমি যে ডিভোর্সটা যখন দেয়, তখন ডিভোর্সের যে দেনমোহরের টাকা ওটার সাথে কি তারও কি ভরণ-পোষণের টাকা কি সে যোগ করে দিতে পারবে কিনা? জি, জি। তাহলে দাবি করা যাবে নাকি সেটা আমি হ্যাঁ, জানতে চাচ্ছিলাম। অবশ্যই শুধু ১.৫ মাস কেন, এক্ষেত্রে আরো এই ধরনের অনেক সিচুয়েশন আছে যে ১ বছর, ২ বছর, অনেক লং টাইম পর্যন্ত দেখা যায় অনেক হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে ঝামেলা থাকে। সেক্ষেত্রে ওরা আলাদা থাকে বা হাসব্যান্ড আসে যায় মাঝে মাঝে, কিন্তু সেক্ষেত্রে তার ভরণ-পোষণটা ঠিকমতো দেয় না। তো অনেকটা লং টাইম পরে যেয়ে হয়তো ডিভোর্স হচ্ছে। সেক্ষেত্রে যেটা হয় ডিভোর্সের পরে যদি ওয়াইফ এ ধরনের পারিবারিক আদালতে এসে ভরণ-পোষণের মামলা করে বা ডিভোর্সের আগেও যদি করে, সেক্ষেত্রে সে তার একটা যেই সময় থেকে সে তার ভরণ-পোষণ দিচ্ছিল না স্ত্রী থাকা অবস্থায়, ধরেন ৬ মাস বা আপনি বললেন ১.৫ মাস, সেই ১.৫ মাস আ
কাউন্ট করে তার স্ত্রী থাকা অবস্থায় সে যে ভরণ-পোষণটা তার কাছে প্রাপ্য। এখন কত টাকা প্রাপ্য সেটা তার স্ট্যাটাস অনুসারে কোর্ট নির্ধারণ করে। যেমন একটা এখন দিনমজুরের আ ওয়াইফ যে থাকবে তার ভরণ-পোষণ আবার যে একজন উচ্চপদস্থ কর্মচারী বা অনেক আ ভালো একজন ব্যবসায়ী ওয়াইফ আম আ তাদের তো স্ট্যাটাসটা একরকম থাকবে না। তো সেক্ষেত্রে স্ট্যাটাস অনুসারে এবং তার হাসব্যান্ডের সামর্থ্য অনুসারে ওই রেশিওটা নির্ধারণ করে কোর্ট। সেখানে আপনার আ তার চলমান স্ত্রী থাকা অবস্থায় চলমান অবস্থায় তার যেই মাসিক যে খরচটা ভরণ-পোষণের সেটাই কাউন্ট করা হবে। যদি ৩ মাস হয়, ৬ মাস হয়, ১ বছর হয় যেটাই হোক না কেন ওই সময়টা ধরে তার ওই সময়টা ধরে একটা কাউন্ট করা হবে যে এত টাকা সে